আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটা ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তিনামা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাবো। কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় 71 সালের পরে একদল এসে বলল যে আমরা এই প্রক্রিয়া চালাবো না। তখনই আমাদের সোসাইটিতে আবার নতুন করে ক্ষোভ, বঞ্চনা সৃষ্টি হলো। দীর্ঘ সময় গিয়েছে, 71 গিয়েছে, 90 গিয়েছে, 75 গিয়েছে, সময়ের বাঁকে বাঁকে অনেক সময় গিয়েছে। বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আবার কিছু তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম বিশ্ববিদ্যালয় চালু করেছে রাষ্ট্রকল্প লাইব্রেরি। রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা, এটা একটা মহতী উদ্যোগ, এটা আমরা সাধুবাদ জানাই। রাষ্ট্র যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকে না। এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখনো এই বিশ্ববিদ্যালয়ের গ্রাম শরীরের প্রত্যেকটি অঙ্গে আছে। এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ডাচ হলপাড়াগুলাতে আমরা তখন শেখ হাসিনা ছাত্রলীগের আমলে পালিয়ে পালিয়ে হলো গাছতলায়, ছোট ছোট বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রাষ্ট্র নিয়ে আলাপ করতাম। আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে এই গণ অভ্যুত্থানের পরে। এখন আমরা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটা গঠন হবে ওপেন ফোরামে সবার সামনে আলোচনা করছি, নিজেদের চিন্তাগুলো শানিত করছি যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি। আজকে আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটে হাঁয়ের প্রাসঙ্গিকতা। এই প্রোগ্রামে আজকে উপস্থিত থাকবেন এই গণ অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রকে রিকনস্ট্রাক্ট করার জন্য যে সংস্কার কমিশন হয়েছে, সে সংস্কার কমিশনের অন্যতম পুরোধা জনাব আলী রিয়াজ স্যার দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। মনির হায়দার ভাই রাষ্ট্র নিয়ে আলাপ দিয়ে যাচ্ছেন। এবি পার্টির রাসরিন সুলতানা মিলিয়াপু এবং এই ক্যাম্পাস চত্বর থেকে বিভিন্ন জায়গায় আমাদের তরুণদের নতুন একটা স্বপ্ন যিনি দেখিয়েছিলেন মাহফুজ আলম। আমি আজকে শুনতে এসেছি, বলার জন্য নয়, তারপর দুই একটা কথা বলি। আমরা বিভিন্ন স্কুল কলেজে পৌরনীতির বইয়ে হলো রাষ্ট্র কি বিষয় সেটা হলো পড়ে থাকি, কিন্তু সেটা ইন্টারমিডিয়েট পর্যন্তই। তারপরে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন যারা রথী মহারথী বুদ্ধিজীবী আমাদেরকে বিভিন্ন সময় লেকচার দিয়ে থাকেন রাষ্ট্রের উপরে। কিন্তু আমি রাষ্ট্রের উপরে লেকচার দিব না, আমি যা বুঝি, আমি অত বুদ্ধিজীবী না, আমি একটু র ভাষায় বুঝি। রাষ্ট্র বলতে অনেকগুলো বিষয়ের সমষ্টি, আর এই সমষ্টির মূল গাঠনিক প্রক্রিয়া হলো মানুষ। মানুষ চিন্তা করে যে পৃথিবীতে আমি এসেছি, আসার পরে যখন সবাই একসাথে হয় তারপর একটা ফ্যামিলি তৈরি হয়, ফ্যামিলির পর একটা সোসাইটি তৈরি হয়, সেই সোসাইটির মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ হয়, তারপরে সবাই মিলে একসাথে চলো আমরা একটা চুক্তি করি, যে চুক্তির মধ্য দিয়ে আমরা সবাই শান্তিতে বসবাস করব। তখন তারা একটা রাষ্ট্র গড়ে তোলে, যেটার মধ্য দিয়ে মডার্ন স্টেটের উৎপত্তি। এই রাষ্ট্রকে চালানোর জন্য আবার একটা এক্সিকিউটিভ বডি প্রয়োজন হয়, যেই বডিটাকে বলা হয়ে থাকে গভর্নমেন্ট। এবং এই রাষ্ট্রটা কিভাবে চলবে সকল সোসাইটির মানুষগুলো একসাথে বসে তারপরে নির্ধারণ করে। নির্ধারিত যে চুক্তিনামা সেটাকে বলা হয় সংবিধান। তাহলে একজন ব্যক্তি, ব্যক্তি থেকে হলো পরিবার, পরিবার থেকে হলো সোসাইটি, সোসাইটি থেকে
স্টেট, যে স্টেটটা সবার সম্মিলিত রূপে একটা চুক্তিনামার মধ্য দিয়ে আমরা চালিয়ে থাকি, সেটা হলো কনস্টিটিউশন বা সংবিধান। এই সংবিধানে লিখে থাকে যে আমরা স্বাস্থ্যের অধিকার কতটুকু পাবো, রাজনৈতিক অধিকার কতটুকু পাবো, আমাদের শিক্ষার অধিকার কতটুকু পাবো, তুমি সাদা আমি কালো, দুজনের মধ্যে পার্থক্যের জায়গা থেকে আমরা কে কতটুকু অধিকার পাবো, তুমি নারী আমি পুরুষ, এই সমাজের মধ্যে কে কতটুকু অধিকার পাবো, সবাই একসাথে বসে একটা চুক্তিনামা করে। তবে এই চুক্তিনামা করার আগে ব্যক্তি একটা গড়ার মধ্য দিয়ে যায় বা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়, ব্যক্তি থেকে ফ্যামিলি একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। যখন একটা ভালো ফ্যামিলি হয় তখন ওইটার থেকে একটা ভালো সোসাইটি বা সমাজ গড়ে ওঠে। এই সমাজকে কেন্দ্র করে অনেক রতি মহারথী বুদ্ধিজীবীরা কাজ করেছেন। পুরো বিশ্বে অনেক ধরনের সমাজ রয়েছে। এই সমাজে আবার রিকনসিলিয়েশন প্রয়োজন হয়, যে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে একটি পর্যায়ে গিয়ে আমরা হলো স্টেটটা গঠন করতে পারি। রাষ্ট্র গঠনের পুনর্গঠনের প্রক্রিয়াটা বা গাঠনিক প্রক্রিয়াটা আমেরিকাতে বড় আকারে শুরু হয়েছিল, কিন্তু এর পূর্বে তারা অনেকগুলো সিভিল ওয়ারের মধ্য দিয়ে গিয়েছিল। সিভিল ওয়ারের পরে সবাই বসার পরে বলল যে আমরা এভাবে আমেরিকা রাষ্ট্রটা চালাবো। তখন আমাদের যারা মা বোনেরা তারা বলল যে তুমি যে রাষ্ট্রটার এই চুক্তিনামা করছো, এই চুক্তিনামাটা আমার কোনো অধিকার নেই, আমার কথা বলার কোনো ভয়েস নেই। তখন তাদেরকে ইনক্লুড করা হলো সোসাইটিতে, রাষ্ট্রে। যারা কালো মানুষ তারা বলল আমাদের অধিকার নাই, আমাদেরকে অন্তর্ভুক্ত করো। অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো। একটা পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করতে করতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান সবকিছু যখন একটা পর্যায়ে এসেছে, তখন বিশ্ব মঞ্চে আবার রাষ্ট্র পুনর্গঠনের জায়গায় ওয়েলফেয়ার স্টেটের ধারণা আসলো। যে আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, সাম্যের পক্ষে। তো ওই জায়গাটা পুরো বিশ্বে যখন মডার্ন স্টেটগুলো হওয়া শুরু করলো, বর্ণপ্রথা বৈষম্য থেকে মুক্তি, দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা মুক্তি দিয়েছেন, আমাদের এখানে মাওলানা আজাদ মুক্তি দিয়েছেন আমাদেরকে, মহাত্মা গান্ধী এখানে সংগ্রাম করেছেন, বিভিন্ন জায়গায় কার্ল মার্কস, মাও সেতুং ওনারাও ফাইট করেছেন। তো রাষ্ট্র এখন বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন তুলছে বাংলাদেশ কি আসলে রাষ্ট্র হয়েছে কিনা। তবে এই প্রশ্নের সমাধানে আমি যাব না বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা। তবে রাষ্ট্র হওয়ার পূর্বে একটা সিভিলাইজড বা সিভিলাইজেশন প্রয়োজন হয়। তো মোটা দাগে আমাদের এই এশিয়াতে মঙ্গোলিয়ান সিভিলাইজেশন আছে, চৈনিক সিভিলাইজেশন আছে, পার্সিয়ান সিভিলাইজেশন আছে, বোম্বের যারা মারাঠি সিভিলাইজেশন আছে, পাঞ্জাবি সিভিলাইজেশন আছে। কিন্তু বাঙালি যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনের আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখনো পৌঁছতে পারি নাই। যদি সিভিলাইজেশনের পূর্ণ প্রক্রিয়া আমরা পৌঁছতে না পারি, তাহলে যতবারে স্টেট গঠন হবে সেই স্টেটটা হলো ধসে পড়ে। তাহলে সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা কি? সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা হলো আমরা এমন একটা সমাজে আবদ্ধ হব, আমাদের সংস্কৃতি থাকবে, আমাদের ভাষা থাকবে, আমাদের ধর্ম থাকবে, আমাদের সোসাইটাল কো এক্সিস্টেন্সি থাকবে। আমরা যখন অনেক বিষয়ের সিভিলাইজেশনের মধ্য দিয়ে সমাধান করতে পারবো, যে সমাধানের মধ্য দিয়ে আমরা স্টেটের দিকে এগিয়ে যাব। তো এই বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে, কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, কখনো শিক্ষার জন্য। এটা শুধু বাংলাতে না, ভারত উপমহাদেশেই হয়েছিল। বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, তারপরে পাকিস্তানি কলোনিয়ালাইজেশন এসেছিল, এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি। ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয়, রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে, যদি যখন আমরা আউটার সাইডে যাই, বাংলাদেশ রাষ্ট্রের বাহিরে,
বাংলাদেশ বলতে তুমি কি বুঝো, যখন আমাদেরকে প্রশ্ন করা হয় তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমে জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি নাই, আমরা গড়ে তুলতে পারি নাই। যদি এই সিভিলাইজেশন যাত্রায় আমরা শেষ করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্র বারবার হোঁচট খাবে। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটি ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তিনামা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাবো। কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় 71 সালের পরে একদল এসে বলল যে আমরা এই প্রক্রিয়া চালাবো না। তখনই আমাদের সোসাইটিতে আবার নতুন করে ক্ষোভ, বঞ্চনার সৃষ্টি হলো। তো যখন রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস আসে, মানুষ বিশ্বাস করে ইটস মাই স্টেট, ইটস মাই সোসাইটি, তখনই কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনটা হয়ে ওঠে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।